যা বলছেন ওইটাই শেখ হাসিনার জন্য যথেষ্ট। দেশের গণতন্ত্র বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় তার রয়েছে অগ্রণী ভূমিকা। শেখ হাসিনার ভয়াল শাসনের মধ্যেও সাহসী কণ্ঠ জারি রেখেছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের অনেক বড় বড় দুর্নীতি, অন্যায়, অবিচার নিয়ে কথা বলতে যেখানে অনেক মিডিয়া ভয় পেত, তখন তিনি নির্ভয়ে সবার সামনে সত্য তুলে ধরেছেন। বলছি সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা। অনুসন্ধানী সাংবাদিকতাকে যিনি নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। 1982 সালে চুয়াডাঙ্গায় সাংবাদিক হোসেনের জন্ম। তার বাবা নূর হোসেন একজন ব্যবসায়ী এবং মা হনুফা বেগম একজন গৃহিণী। তিনি দৌলতগঞ্জের জীবননগর থানা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে ইলিয়াস হোসেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা চলে আসেন। কয়েক বছর বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে সহকারী এডিটর হিসেবে কাজ করেন ইলিয়াস হোসেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যোগ দেন 21 টিভিতে। এই টিভি চ্যানেলটিতে সাংবাদিকতা করার সময় নির্বাচনে কারচুপি সহ তুলে ধরেন সরকারের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি। 2009 সালে শুরু করেন 21 চোখ শিরোনামের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে রাতারাতি লাভ করেন জনপ্রিয়তা। অনুষ্ঠানটির মাধ্যমে অনেক বড় বড় অপরাধের মুখোশ দেশবাসীর কাছে উন্মোচন করেন হোসেন। অপরাধী বিএনপির কিংবা আওয়ামী লীগ যে দলেরই হোক না কেন, তার নিরপেক্ষ সাংবাদিকতা থেকে রক্ষা পাননি কোনো অপরাধী। আর তা করতে গিয়ে অনেক ক্ষমতাবানের অপ্রিয় হয়ে উঠেছেন তিনি। 21 চোখ শিরোনামের এই অনুষ্ঠানটির 186টি পর্বের উপস্থাপনা করেন তিনি স্বয়ং। 2013 সালে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন হোসেন, যা দেশব্যাপী হইচই ফেলে দিয়েছিল। এই রিপোর্ট করার জন্য তার নামে মামলা দায়ের হয়েছিল, যে মামলার রায়ে তার হয়েছিল 6 মাসের জেল। বলা বাহুল্য, এই মামলার পর বদলে গিয়েছিল 21 টিভির মালিকানাও। 2014 সালের নির্বাচনে বনানীর একটি কেন্দ্রে হাতে নাতে আওয়ামী লীগের ভোট জালিয়াতি ধরেছিলেন হোসেন। এরপর থেকেই আওয়ামী লীগ সরকারের বিরাগ ভাজন হয়ে ওঠেন তিনি। তাকে নানাভাবে নিপীড়ন সহ চেষ্টা করা হয় গুম করে ফেলার, কিন্তু প্রাণে বেঁচে যান তিনি। ব্যক্তিগত জীবনে 2012 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হোসেন। তার 2টি সন্তান রয়েছে। আওয়ামী লীগ সরকারের নিপীড়নের মুখে স্ত্রী সন্তানদের নিয়ে 2015 সালে বন্ধু শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, যেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ে বসবাস করেছেন। বিদেশে পাড়ি জমালেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এক বিন্দু সরে দাঁড়াননি তিনি। থেমে থাকেননি সাংবাদিক ইলিয়াস হোসেনের কার্যক্রম। সেখানে থেকে গণতন্ত্র, মানবাধিকার, দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে কণ্ঠ জারি রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় লেখালেখির পাশাপাশি ভিডিওর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার লড়াই জারি রাখেন। সোশ্যাল মিডিয়ায় হোসেনের রয়েছে বিশাল ফ্যানবেজ। তার নামে বেনামে রয়েছে অসংখ্য পেজ, ইউটিউব চ্যানেল, যেগুলোতে তার কর্মকাণ্ডের নানা ভিডিও তুলে ধরা হয়। ফেনীর নুসরাত হত্যা নিয়ে দেশের বেশিরভাগ গণমাধ্যম যখন সাদামাটা রিপোর্টে নিজেদের দায় সারতে চাইছিল, তখন এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন ইলিয়াস হোসেন, যার ফলে ক্রমেই তিনি অন্যান্য মিডিয়ার চেয়ে হয়ে ওঠেন নির্ভরযোগ্য। ধামাচাপা দেওয়া বিষয়গুলো জানাতে তার বিকল্প হয়ে ওঠেন একমাত্র তিনি। 2021 সালে চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী আলোচিত মৃত হত্যার মামলা নিয়ে অনেক তথ্য তুলে ধরেন তিনি, যে তথ্যগুলোকে অসত্য অভিহিত করে ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এই মামলায় তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু এত সত্ত্বেও ইলিয়াস হোসেনকে দমাতে না পেরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিষোদ্গার। আওয়ামী ঘরনায় ফ্যাসিবাদীরা তাকে পাগল, উন্মাদ বলে অপপ্রচার শুরু করে। বিদেশে তার নামে ঠুকে দেওয়া হয় মামলা। জ্যাকব মিল্টন নামের এক ব্যক্তি চাঁদা দাবি ও হুমকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। অনেকেই মনে করেন এই মামলা ছিল ইলিয়াস হোসেনকে দমানোর একটি কূটকৌশল মাত্র। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়িতে দরজা ও শহরের বিভিন্ন স্থানে ধরিয়ে দিন পোস্টার লাগিয়েছিলেন। এ মামলায় গ্রেপ্তারের 6 ঘন্টা পর তিনি ছাড় পেয়ে যান। মামলাটি যে সম্পূর্ণ উদ্বেগ প্রবণিত ছিল তা এ থেকেই পরিষ্কার হয়ে ওঠে। বাংলাদেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের বিশ্লেষণী মতামত তুলে ধরা ইলিয়াস হোসেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও রাখেন উল্লেখযোগ্য ভূমিকা। বর্তমানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই তাকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন।